আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কাউনিয়া উপজেলাবাসী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। সবার প্রথমে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে এই কাউনিয়া পীরগাছা মাসির ভোটে আমি এমপি হিসেবে নির্বাচিত হয়েছি। এমপি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এই এলাকার সন্তান হিসেবে আমি সময়ে সময়ে রেগুলারলি এলাকায় তো আসবই। প্রতি 3 মাসে কাউনিয়া এবং পীরগাছা উপজেলায় একটি করে মত বিনিময় সভার আয়োজন করবো, যেখানে আমার এলাকার মানুষের সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলবো, যাতে করে মানুষেরা আমাকে সহজে তাদের কাছে পান, তাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। সেরকমই একটা আয়োজন আজকে। সেই মত বিনিময়ে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এই উপজেলার দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। সেই সকাল থেকেই আপনারা অপেক্ষা করছেন। কিন্তু আমি সকালে যে বাড়ি থেকে আসবো, আমার বাড়িতে কয়েকশো মানুষ হাজির হয়েছে সকালবেলা। তারা আসলে এরকম কথা বলতে আসছে। তো মানুষজন যারা বাড়িতে আসছেন কথা বলার জন্য, তাদেরকে রেখে তো আমি এখানে আসতে পারতেছিলাম না। এই কারণে তাদেরকে কথা বলে সময় গেছে এবং তারপরে এখানে এসেছি। এখানে উপজেলা প্রশাসনে কিছু কাজ ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং সব থেকে বড় কথা যেটা, আমি আনুষ্ঠানিকতা লম্বা করবো না, যেহেতু আজকে আপনাদের সাথে আমার অল্প কথা বলার কথা। এই আনুষ্ঠানিকতা পর্বটা শেষ করা মাত্রই আমি আজকে এখানে সারাদিন আছি ইনশাআল্লাহ। আমি আপনারা যারাই এসেছেন, যতজনই এসেছেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমার কথাবার্তা শেষ না হয়, যদি এখানে সন্ধ্যা হয়ে রাতও হয়ে যায়, আমি এখানে অপেক্ষা করব, আপনাদের সাথে কথা শেষ করি আমি যাবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের এলাকায় আমরা একটা জবাবদিহিতামূলক কাউনিয়া পীরগাছা আমরা গড়ে তুলব। আমরা এখানে খেয়াল করে দেখেছিলাম এর আগে মসজিদ মন্দিরগুলোতে যে বরাদ্দ আসতো, খুবই অল্প পরিমাণে মসজিদ মন্দির পেত, বাকিটা যারা নিয়ে এসেছে তারা তাদের কাছে রেখে দিত। আমরা এটাতে একটা পরিবর্তনের কথা বলেছিলাম নির্বাচনের আগে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমাদের কাউনিয়া পীরগাছা উপজেলায় মসজিদ মন্দিরগুলোর জন্য যে বরাদ্দগুলো আসছে, সেই বিষয়গুলোতে আমরা সুন্দর করে লিস্ট করে তালিকা প্রণয়ন করে সেগুলোকে আমরা ফেসবুকে পাবলিশ করছি, যাতে করে মানুষেরা জানে যে কোন এলাকার কোন মসজিদ, কোন মন্দির বা কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ আসবে, যাতে মানুষেরা ভালো করে জানে। সে ধরনের একটা ব্যবস্থা আমরা অলরেডি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এলাকার রাস্তাঘাট এবং আরো অনেকগুলো বিষয় নিয়ে কিছু কাজ করতে শুরু করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, যাতে করে যে কাজগুলো আমি শুরু করেছি সেই কাজগুলো যাতে সহজে বাস্তবায়ন করা যায়। একটা ঘটনা বলি আপনাদেরকে। গত পরশুদিন আমি যখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, রাত্র 10টার দিকে আমার কাছে একটা ফোন কল আসলো। মধুপুরের আমাদের একজন ভাই, তিনি রানীগঞ্জ জেলখানায় আটক আছেন একটা মামলায়, আমাদেরই বয়সী যিনি আটক আছেন। ওনার একটা ছেলে আছে 4-5 বছর বয়স। সেই ছেলেটা গত পরশুদিন বিকেল 4-5টার দিকে হঠাৎই মারা গেছে। ছেলে মারা গেছে 4-5টার দিকে, আর বাবা জেলখানায়। তারা আমার সাথে যোগাযোগ করছে রাত্র 10টার দিকে, যাতে করে এই যে ছোট একটা শিশু মারা গেছে, তার বাবা যেন শেষ সময়টাতে তার সন্তানকে এক নজর দেখতে পারে, সেরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা। অলরেডি সব অফিস তো বন্ধ হয়ে গেছে। দিনের বেলা তো 5টা পর্যন্ত 4টা পর্যন্ত অফিস থাকে, এরপরে অফিস থাকে না। আমি ঢাকার ডিসি মহোদয়কে কল দিলাম। ওনার সাথে কয়েক দফা কথা হলো যে একটা মানুষ তিনি জেলখানায় আছে, তার সন্তান মারা গেছে, এই সন্তানকে শেষবারের মতো দেখতে পারাটা তার অধিকারের মধ্যে পড়ে। যদিও অফিস বন্ধ হয়ে গেছে রাত্র 10টা, উনি আমার কথা রাখলেন যে আপনি আমার অফিসে আবেদন পাঠায় দেন, আমি এটা অনুমতি প্রদান করবো। বলেছি এত রাত্রে আপনার অফিস পর্যন্ত যে যাবে, সেটাও তো আসলে ওই পরিবারের যারা আছে তাদের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না, তারা অফিসই খুঁজে পাবে না এত রাত্রে গিয়ে। শেষমেশ উনি আমাকে বললেন যে আপনি যে আবেদন পত্রটা আছে সেটা এবং ডেথ সার্টিফিকেট সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান অনলাইনে, আমি অনলাইনে গিয়ে আপনাকে অনুমতি প্রদান করব।
তার সাথে কথা হলো, তার অফিসারের সাথে কথা হলো কয়েক দফা। আমরা আবেদন রেডি করলাম, করে সেখানে পাঠিয়েছি। তিনি অনুমতি দিয়েছেন। আবার সেই অনুমতি পত্রটা নিয়ে জেলখানায় যেতে হয়। আপনারা এটা জানেন, কারণে মুক্তির বিষয়টাতে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, কারণ পুলিশ লাগে ওই আসামিকে সাথে করে নিয়ে আসার জন্য। তো জেল সুপারের সাথে রাত্রে 1টার সময় আমি কথা বলতেছি যে এরকম আমার এলাকার একজন মানুষ আপনার জেলখানায় আছেন, তার ছেলে মারা গেছে। আমরা জেলা প্রশাসন থেকে অনুমতিও নিয়েছি, তিনি যেন তার ছেলেকে শেষবারের মতো দেখতে পারে সেরকম ধরনের একটা ব্যবস্থা আপনারা করে দেন। উনি অনেক চেষ্টা করছেন, পুলিশ সপ্তাহ চলতেছে, পুলিশেরা ব্যস্ত। উনি ভোরবেলা আমাকে কল দিয়েছেন, ওই সময়টাতে উনি পুলিশ রেডি করতে পারছেন। পুলিশ রেডি করে ভোরবেলা আমাদের সেই কারাবন্দী ভাইকে উনি জেলখানা থেকে বের করছেন এবং তিনি বাইরে এসে শেষবারের মতো তার সন্তানকে তিনি দেখতে পাচ্ছেন। এই যে একটা মানুষ এইরকম একটা বিপদের সময়টাতে একেবারে শেষ মুহূর্তে এসে তিনি সন্তানকে শেষবারের মতো দেখতে পারলেন, এটা সম্ভব হয়েছে এই এতগুলো মানুষ। কাউনিয়া পীরগাছার আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করছেন এবং আপনাদের ভোটের পাওয়ারে আমি ডিসির সাথে জেল সুপারের সাথে কথা বলে আমাদের এলাকার একটা মানুষের শেষ সময়ে একটা উপকার আমরা করতে পারছি। এটা যে আমি একা পারছি বিষয়টা এরকম না, এটা কাউনিয়া পীরগাছার মানুষ যদি আমাকে ভোট দিয়ে এমপি না বানাইতো তাহলে সরকারি অফিসে আমি এই কথাটা বলতে পারতাম না। এই কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার কারণে আমি আরো কিছু মানুষের উপকার করার সুযোগ পাইছি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মানুষেরা আপনারা আমাকে ভোট দিচ্ছেন, আপনারা কোনো টাকা পয়সা ছাড়া ভোট দিচ্ছেন। আমি কিন্তু কারো কাছে 1 পয়সা দিয়ে ভোট কেনার সামর্থ্য আমার ছিল না, সেটা হয়ও না। আপনারা সবাই ভালোবেসে আমাকে ভোট দিচ্ছেন এবং আমি নির্বাচিত হওয়ার পরে এটাই আমার কর্তব্য, যে মানুষগুলো আমার জন্য খাটছে, যে মানুষগুলো আমার জন্য কথা বলছে, আমাকে ভোট দিচ্ছে নিঃস্বার্থভাবে, সেই মানুষগুলোর জন্য কাজ করে যাওয়াটা আমার কর্তব্য। আমি কতটা কাজ বের করে নিয়ে আসতে পারবো তার থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আমি কতটা কাজের জন্য চেষ্টা করতেছি সেটা। আমি আপনাদেরকে এই কথা দিয়েছিলাম এবং এই কথা এখনো দিচ্ছি। সামনের দিনে যতদিন আমার দায়িত্ব আছে আমি এই কাউনিয়া পীরগাছাবাসীর সাথে থাকবো এবং আমাদের পক্ষ থেকে যত বেশি সম্ভব আমাদের কাজগুলোর কথা সরকারি অফিসগুলোতে আমি উপস্থাপন করব, সংসদে উপস্থাপন করব এবং আমাদের এলাকার জন্য যত বেশি সম্ভব সরকারি অফিসে যাওয়া যায় এলাকার কাজ বের করে নিয়ে আসার জন্য সেই চেষ্টাটা আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা এই জন্য আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। এবং আমি একটা জিনিস বারবার বলি যে আমি যখন এমপি হয়েছি সে সময়টাতে আমি কোনো দলের না, তখন আমি এখানকার সব ধরনের মানুষের কে কোন দল করে সেটা আমার এখন আর দেখার বিষয় না। আপনারা কাউনিয়া পীরগাছার মানুষ, আমি আপনাদের প্রতিনিধি ভোটে নির্বাচিত হয়েছি। আপনারা যে দলেরই হন না কেন আপনারা আমার কাছে আসবেন, আমাকে ভোট দিয়ে আমার কাছে দেখা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। একটা রাজনীতিতে একটা প্রতিযোগিতা থাকবে, ভোটাভুটি হবে, একদল ভোট বেশি পাবে একদল ভোট কম পাবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই সৌন্দর্যের আলোকে এক একজন এক এক জায়গায় আমাদের ভোট প্রদান করতেই হবে। কিন্তু আমরা যেটা চাই নির্বাচিত হওয়ার পরে আমরা যেন একটা দলের না থেকে আমরা যেন সবার হয়ে যেতে পারি। এবং সেই জায়গা থেকে আমার কথা থাকবে আপনারা যে দলেরই হন না কেন, এই কাউনিয়া পীরগাছার মানুষ আপনারা আমার কাছে আপনাদের ওপেন অ্যাক্সেস থাকবে, আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদের সাথে কথা বলবো এবং যথাসম্ভব চেষ্টা করব আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে। আমি একটা জিনিস আমার খুবই অসহায় লাগে, আমাদের এই এলাকাটা অত্যন্ত দরিদ্র পীড়িত একটা এলাকা। অনেক মানুষ তারা অনেক বিপদে আছেন, আমার সাথে দেখা সাক্ষাৎ করেন তারা। ব্যাপারটা হলো যে আসলেই মানুষগুলো খুব বিপদে আছে। হয়তো কারো বাড়িতে ঘর নেই, হয়তো তিনি খাবার কিছু নাই, হয়তো পড়ার কিছু নেই। যেহেতু খুবই গরিব মানুষ আমাদের এলাকায়, সে মানুষেরা আমার কাছে আসে। আমি তাদেরকে খুব বেশি সাহায্য এখনো করতে পারি না আর্থিকভাবে, এখনো খুব বেশি সাহায্য আর্থিকভাবে আমি তাদেরকে করতে পারি না। ধরেন আমার কাছে যতটুকু বরাদ্দ আসে, গত ঈদের সময়টাতে আমি যে বরাদ্দ পেয়েছিলাম 10 লক্ষ টাকা পেয়েছিলাম, পীরগাছায় 5.5 লক্ষ টাকা, কাউনিয়ায় 4.5 লক্ষ টাকা আমরা বিতরণ করেছি। এটা জনগণেরই টাকা। এই টাকাটা তখন আমি সবার মাঝে বিতরণ করতে পারছি। আমি তো নিজের পর থেকে এখনো দিতে পারি না। আপনারা দোয়া করবেন আমি যেন আমার এলাকার মানুষের
এই নানা ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো যেন সমাধান করার মতো আল্লাহ যেন আমাকে কোনো না কোনো জায়গা থেকে একটা সুযোগ করে দেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক সময় ধরে আপনারা এখানে অপেক্ষা করতেছেন। সবার কাছে দোয়া কামনা করে আমরা আজকে যে কাজের জন্য এসেছি আমরা সেই কাজটা আমরা শুরু করবো। আমি আপনাদের সাথে আপনারা যারা আসছেন অলরেডি মনে হয় এখানে একটা তালিকা করা হয়েছে। এই ব্যাপারে একটু বলি। সাধারণত কোথাও একটা যদি আমরা কথা বলতে যাই লোক বাছাই করে কথা বলা হয়, কাউকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কাউকে কম গুরুত্ব দেওয়া হয়, মানুষের মন খারাপ হয়ে যায়। দেখা গেল যে কেউ একজন 3-4 ঘন্টা আগে এসেছেন আর কেউ আধা ঘন্টা আগে এসেছেন। তো আমি যদি আধা ঘন্টা আগে যিনি এসেছেন তাকে যদি আগে কথা বলার সুযোগ দিই তাহলে 3-4 ঘন্টা আগে যিনি এসেছেন তিনি কষ্ট পাবেন না মনে মনে? এই জন্য আমরা কারা আগে এসেছেন কারা পরে এসেছেন একটা তালিকা করেছি। আমি যেহেতু সারাদিন এখানে আছি, যারা আগে এসেছেন যাদের নাম আগে তালিকাভুক্ত করা হয়েছে সিরিয়ালে যারা আগে আছেন আমি তাদের সাথে আগে কথা বলবো। আপনারা জানবেন যে কখন আপনাদের সময়টা আসবে। আমি আসি, ধৈর্য নিয়ে কথা বলবো, আপনারা দোয়া করবেন। কিন্তু আমরা সিরিয়াল ব্রেক করার চেষ্টা করব না। আমরা যদি একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে সবাই কথাগুলো বলি তাহলে আর একজন যিনি আছে তার উপরে কষ্ট হবে না, তার উপরে জুলুম হবে না এবং সবাই কথাটা আমরা সুন্দর করে বলতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের কার্যক্রম এখন শুরু করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।